ছেলেটা যেদিন এসে বলল, মা, আমি তনিমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই, সেদিন আমি নিশ্চুপ ছিলাম। কারণ তনিমার মতো বড়লোকের মেয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বউ এসে ঠিক মানিয়ে নিতে পারবে না। সবচেয়ে বড় কথা, আমি ছেলের বউ হিসাবে এত উচ্চশিক্ষিত ধনী পরিবারের মেয়ে চাইও না। সে অভিব্যক্তি হঠাৎ করে প্রকাশ করলে ছেলে আবার কি মনে করে, সে কারণে চুপ করেই ছিলাম। মা, বিয়েটা তনিমার বাবা চাই শুক্রবারেই করে ফেলতে। সদ্য চাকরি পাওয়া ছেলে বিয়ে করতে চায়। সে যথেষ্ট বড় ও বুদ্ধিমান। নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা তার আছে। মা হিসাবে আমার অনেক কিছুই বলার আছে, আবার কিছুই বলার নেই। আমি কিচ্ছু বলিনি। অল্প বয়সে ছেলে বাবাকে হারিয়ে আমার কাছে নানার বাড়িতে বড় হয়েছে। মামাতো ভাই বোনদের সাথে তাকে পেন্সিল কলম খাতা বই শেয়ার করে পড়াশোনা করতে হয়েছে। মামাদের দয়া অনুগ্রহে বড় হওয়া ছেলেটা সারা জীবন শিক্ষা উপকরণ থেকে শুরু করে খাওয়া পোশাক সব কিছু নিয়ে আজীবন কষ্ট করেছে। মায়ের কাছে সে কখনো কোনো আবদার করেনি। এই প্রথম সে বিয়ে করার জন্য মায়ের অনুমতি চেয়েছে। আমি মা হিসাবে তাকে কিভাবে নিরুৎসাহিত করি, সেজন্য বুকের ভেতরে চাপা কষ্ট হাসি মুখে আড়ালে ঢেকে রেখে বললাম, ঠিক আছে, বিয়ে করতে চাইলে অবশ্যই করবে। আমিও তোমাকে বিয়ে করানোর জন্য পরিকল্পনা করে রেখেছি। মা, তনিমাকে আমি বেশ কয়েক বছর থেকে চিনি। বেশ তো, আজকালকার দিনে বিয়ে শাদী জেনে শুনে করাই ভালো। ঠিক শুক্রবারই ছেলে বিয়ে করে বউ নিয়ে ঘরে এসেছে। হঠাৎ নিজেকে আমার অপ্রয়োজনীয় মনে হতে লাগলো। বিয়ের পরিকল্পনায় আগ থেকেই ছিল, মেয়ের পরিবারের সম্মতিতে। সেই সময় আমাকে কেবল জানিয়েছে, আমি না করলেও যত সময়ই বিয়ে হয়ে যেত। আমার একমাত্র ছেলের বিয়ে, কে আত্মীয় কে অনাত্মীয় আমি কাউকে চিনি না। অথচ হাই হিলের শব্দের মূর্ছনা তুলে শত শত মেহমানে ঘর ভর্তি হয়ে গেল। তখনই মনে হলো পুরো পৃথিবীতে আমার কোনো প্রয়োজন নেই। অথচ আমার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। কোথায় যাব? আর কেনই বা যাব? ছেলের চাকরি হওয়ার পর মাত্র মাস তিনেক হবে নতুন বাসায় উঠেছি। না হয় একটা দীর্ঘ জীবন আমি ভাইদের সংসারে তাদের বউদের মন জুগিয়ে চলেছি। এখন নিজের একটা সংসার হয়েছে, ছেলেকে কষ্ট করে মানুষ করেছি, সে চাকরি করছে। দেখে শুনে একটা সংসারী মেয়েকে বিয়ে করাবো, তারপর ওকে মেয়ের মতো ভালোবাসবো। মা ছেলে, ছেলের বউ নিয়ে নিজেদের মধ্যে হাসি আনন্দ শেয়ার করব। অথচ ছেলে ধনী পরিবারের বাবার একমাত্র সুন্দরী মেয়েকে নিজের পছন্দে নিজেই বিয়ে করেছে। বিয়ের 3 মাসেও ছেলের বউ আমাকে একবারের জন্য মা বলে সম্বোধন করেনি। সে নিজের মতো করে থাকে, বেশিরভাগ সময় বাইরে থেকে খেয়ে আসে। আমার রান্না তার পছন্দ নয়, আমাকে তার পছন্দ নয়। ধবধবে ফর্সা মায়াবতী মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে পাশে বসিয়ে খাইয়ে দিই। উস্কো খুস্কো লাল চোরগুলোই তেল লাগিয়ে সুন্দর করে ঝুটি করে দিই। তার মুখে মানুষের ছেলের বউয়ের মতো করে মা ডাক শুনি। কিন্তু না, সে খুব বেশি প্রয়োজন না হলে সামনেই পড়ে না। কথা তো বহু দূরের কথা। ছেলের দিকে আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকি। মা, তুমি কিছু মনে করো না, তনিমা খুব ভালো মেয়ে। ছোটবেলায় মা মারা গেছে তো, সে আসলে মায়ের ভালোবাসা বোঝে না। আমার হঠাৎ মন খারাপ হয়ে গেল। তনিমার জন্য বুকের ভিতর থেকে কেমন যেন মায়া ভালোবাসা স্নেহ মমতা জেগে উঠল। নিজেকে কেমন যেন অপরাধী মনে হতে লাগলো। সে কথা বলে না, কই, আমিও তো কখনো নিজ থেকে কথা বলতে চাইনি। গতকাল আকাশ অফিসের কাজে একটু শহরের বাইরে গেছে, তনিমা একা ঘরে। অথচ দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, মেয়েটা একবারের জন্য রুম থেকে বের হয়নি। আমি সাহস করে আকাশের রুমের দিকে গেলাম। তনিমা রুমে শুয়ে আছে গুটিসুটি মেরে। দরজা ফাঁক করে খোলাই ছিল। আমি দরজায় আস্তে করে শব্দ করে অনুমতির জন্য দাঁড়িয়ে রইলাম। মেয়েটা মিহি কণ্ঠে বলল, কিছু বলবেন? বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। আমি ভিতরে গিয়ে খাটে বসলাম। 3টা বাজে। তুমি তো মনে হচ্ছে এখনো কিচ্ছু খাওনি। চলো, আজ আমরা একসাথে খাবো। আমার শরীর ভালো লাগছে না, আপনি খেয়ে নিন। আমি অধিকার নিয়ে গিয়ে তনিমার কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখলাম। জ্বরে যেন ওর পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমি উঠে গিয়ে বালতি করে পানি এনে ওর মাথা ধুয়ে দিলাম, সারা শরীর মুছে দিলাম। আস্তে আস্তে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এলো। ডাক্তারকে কল দিয়ে ঔষধের ব্যাপারে পরামর্শ নিয়ে ঔষধ খাইয়ে দিলাম। এবার নিজের হাতে ছোট ছোট নলা করে ওকে ভাত খাইয়ে দিলাম। মেয়েটা আমার বুকে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ল।
বহু বছর পর আমার কাউকে বুকে নিয়ে এত আপন আপন অনুভূতি হলো। আকাশ ছেলে হওয়া 10 বছর বয়স থেকে ওর সাথে একটা শারীরিক দূরত্ব তৈরি হয়েছে। একটা সময় ও আর বুকে আসেনি। বড় জোর কোনো সমস্যা হলে, কোনো কষ্ট পেলে গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিতাম, কপালে চুমু দিতাম। কষ্টে পৃষ্ঠে কত বছর বুকে জড়িয়ে আদর করা হয়নি। এই প্রথম তনিমাকে বুকে জড়িয়ে আমার মনে হচ্ছিল আমি বুঝি আমার আর এক সন্তানকেই বুকে জড়িয়ে ধরেছি। প্রায় 2 ঘন্টা পর তনিমার ঘুম ভাঙলো। এই 2 ঘন্টায় আমি ওকে বুকে নিয়ে বসেছিলাম। ঘুম ভাঙার পর তনিমা ভীষণ লজ্জা পেল, খাবার খেলো, ঔষধ খেলো, ঘুমালো। ওকে ভীষণ ঝরঝরে মনে হলো। আমার ভীষণ মজা লাগলো। আমি যখন মেয়ে ছিলাম তখন সৎ মায়ের মন জুগিয়ে চলেছি, যখন বউ হলাম তখন শাশুড়ির মন জুগিয়ে চলেছি, বিধবা হওয়ার পর ভাইয়ের বউদের, এখন শাশুড়ি হওয়ার পর ছেলের বউয়ের। কিছু মানুষ সারা জীবন অন্যের খুশির জন্যই, অন্যের মনোরঞ্জন করেই বেঁচে থাকে। ওই দিনের পর তনিমা প্রায় আমার কাছে এসে বসে। খুব বেশি কথা বলে না, তবে আকাশ বাসায় না থাকলে আমার কাছাকাছি থাকার চেষ্টা করে। কোনো কাজ করে না, আসলে কোনো কাজ করতেও হয় না। সাহায্যকারী একটা মেয়ে তো 24 ঘন্টা থাকেই। আর আমি নিজেও সুস্থ আছি। সংসারের টুকিটাকি কাজ আমার ভালোই লাগে। একদিন আমি চুলে তেল লাগাচ্ছি, তাই দেখে রুম থেকে চিরুনি নিয়ে এসে আমার পাশে বসলো। আমি আবার মাথা শুকনো রাখতে পারি না। দিনে 2বার একটু করে হলেও মাথার তালিতে নারিকেল তেল দিতে হয়। আমার মাথাটা একটু আঁচড়িয়ে দেবেন? আমি পুরো মাথায় সুন্দর করে তেল লাগিয়ে মাথা আঁচড়িয়ে ঝুঁটি করে দিলাম। তনিমা ভীষণ খুশি হলো। এই প্রথম সে আমাকে জড়িয়ে ধরে মা বলে কপালে চুমু খেলো। তনিমা কতটুকু খুশি হয়েছে আমি জানি না, তবে একটা মা মরা মেয়েকে মায়ের মতো স্নেহ করতে পেরে আমার সত্যি অনেক বেশি আনন্দ লেগেছে। তনিমার মুখে মা ডাক আমার জীবনের অনেক বড় পাওয়া হয়ে রইল। মা মরা এক অবুঝ মেয়ের পদচারণায় আমার অন্ধকার জীবন আলোকিত হতে শুরু করলো। বউ মায়ের এমন ভালোবাসা দেখে আমার ছেলেটাও ভীষণ খুশি হলো। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভালো মন থাকে, যেটা কোনো কারণে হয়তো প্রকাশ পায় না। তবে ভালোবাসা দিয়ে সে ভালো মানুষই মনকে বের করে আনতে পারলে তার মতো ভালো আর কাউকেই মনে হয় না।